শুরুতেই শিরোনাম, অযোধ্যার হোটেলে গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ, প্রযুক্তি ব্যবহার করে তাকে ধরল পুলিশ। এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তবে কি নাম বাতিল? জেনে নিন পোর্টালের লিঙ্ক সহ ফোন নম্বর। জনতার দরবারে পরপর অনুরোধ, টাটা ক্যান্সার হাসপাতালে যাতায়াত সহজ করতে নতুন বাস রুটের অনুমোদন। গদ্দারদের ফেরাবো না, কড়া বার্তার মমতার ঘোষণা, শহীদ সমাবেশ হবেই। আর পূরণ করতে হবে না 12 পাতার ফর্ম, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর। শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী চুরি করে তৈরি অরণ্যের কূলে ভাঙার প্রক্রিয়া শুরু। অস্বস্তিতে কালীঘাট তৃণমূল, ফ্রিজই থাকছে অ্যাকাউন্ট, ব্যাংক পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। অনুপ্রবেশ নিয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বঙ্গে আসছে জনবিন্যাস কমিটি। এবার গাড়ি বানাবে যন্ত্রমানব, মারুতির নয়া কারখানা উদ্বোধনে ভারতে জাপানের প্রধানমন্ত্রী, থাকবেন মোদিও। ডিম থেরাপির শিকার মহুয়া, রাজনৈতিক শত্রুর পাশে বিকাশ রঞ্জন, সমর্থন অখিলেশেরও। সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক, মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অভিযোগের তদন্ত হবে। দেবরাজ চক্রবর্তীর সম্পত্তি ও আর্থিক লেনদেনে নজর, আলাদা করে তদন্ত করতে পারে ইডি। আসল তৃণমূল আমরাই, তাই কোনো কিছু দাবি করতে আসিনি, জ্ঞানেশের সঙ্গে কথা বলে স্পষ্ট করলেন ঋতব্রত। জ্বালানির বাজারে বিশ্বগুরু, তৈল ভাণ্ডার রাশিয়ার সংকটে গ্যাসোলিন পাঠাচ্ছে বন্ধু ভারত। টাকি পুরসভায় পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার, ভাইরাল ভিডিও। 3 বছর ধরে চলল কোটি টাকার বেতন কেলেঙ্কারি, শেষমেশ এআই ফাঁস করল পুলিশের গোপন খেলা। পুকুর জবরদখল হুমায়ুনের, গ্রামবাসীদের মধ্যে মাছ বিলিয়ে দিল পুলিশ। ভূমিধসে বিপদ বাড়ছে উত্তরে, শিলিগুড়ি সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ জাতীয় সড়ক। চার্টার্ড ব্যুরোক্রাট প্রার্টিকে হাইজ্যাক করেছিল, জ্ঞানের সাক্ষাতের পর অভিষেককে বিঁধলেন ঋতব্রত। শূন্যের গেরো কাটলেও জনবিচ্ছিন্নতা থেকে বেরোতে পারেনি দল, আত্মসমালোচনা সিপিএমের। মমতার নির্দেশে অভয়ার ভিসেবার নমুনা নষ্ট, আরজিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। 15 বছর ধরে একটি কমিটির দখলেই তারাপীঠ, সরকার বদলাতেই মন্দিরে বড় পরিবর্তন। শ্রমিকদের আর্থিক সুরক্ষায় 1 জুলাই থেকে কার্যকর নতুন ন্যূনতম মজুরি কাঠামো, ঘোষণা শ্রমমন্ত্রী অর্জুনের। সুপ্রিম রায়ের পরও নাছোড়, আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করতে নয়া পদক্ষেপের পথে ক্ষুব্ধ ট্রাম্প। দেশের স্বার্থে ভারত পাক শান্তি চান হুমায়ুন, মোদি শরীফকে লেখা চিঠিতে সই নওদার বিধায়কের। গভীর রাতে দুর্ঘটনা, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে কল্যাণীতে মৃত 2 আদিবাসী যুবক। চিকিৎসকদের ট্রান্সফার এবার নিয়ন্ত্রিত, প্রত্যন্ত পোস্টিংয়ে 2 বছরে শহরে, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি। রচনার মতো, আর বানাতে থাকতে গেলে কি যোগ্যতা লাগে, ফ্ল্যাট কিনতে খরচ কত? পিএফের নিয়মে বড় বদল, প্রতি মাসে বাধ্যতামূলক কত টাকা কাটবে জানেন? রাম মন্দিরের প্রণামী চোরদের ঘরবাড়িতে বুলডোজার অভিযান, গুন্ডা দমন আইনের ধারা যোগের তোড়জোড়। ওড়িশায় কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা এবার বিনামূল্যে, বিস্তারিত গাইডলাইন আনছে সরকার। ভোট পরবর্তী হিংসা মামলায় সিউড়ি আদালতে আগাম জামিনের আবেদন খারিজ, গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে অনুব্রত। তারাতলা বিপর্যয়ের পর কলকাতার 6 তলা বা তার উঁচু সমস্ত ভবনে বিল্ডিং অডিট শুরু পুরসভার। দাবদাহ কাটিয়ে বর্ষার কামব্যাক, মেঘের চাদরে ঢাকল উত্তর ভারত, ইসরোর উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। গাড়িতে নিরাপত্তা রক্ষীরা বিপজ্জনকভাবে ঝুলে থাকেন, অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় দায়ের অভিযোগ। জনরোষে তৃণমূল নেতারা পাথর প্রতিমায় জুতো পেটা, গণধোলাই, বারাসতে পা ধরে চাইলেন ক্ষমা। মিছিলের জন্য পতাকা নেই, বিধান ভবন থেকে কংগ্রেসের ফ্ল্যাগ চুরি, কংগ্রেস কর্মীরাই। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত, এসআইআরে বাদ পড়ারা, মামলা দায়ের হাইকোর্টে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ফিশারম্যান অ্যালার্ট।
প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তোলাবাজির অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই রাজ্য পুলিশের এসটিএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে প্রভাবশালী তৃণমূল নেতাকে পুরুলিয়া থেকে ধরা হয়। সূত্রের খবর, অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেলে আত্মগোপন করেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ সূত্রে খবর, উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা দেবরাজের সঙ্গে বাঘমুন্ডি ও অযোধ্যা পাহাড় এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভালো যোগাযোগ ছিল। সেই সূত্র ধরে এবং আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে গোয়েন্দারা জানতে পারেন যে দেবরাজ সেখানেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরেই একটি বিশেষ টিম তৈরি করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন কেষ্টপুরের প্রমোটার। বিধাননগর এলাকায় সিন্ডিকেট চালানো, তোলাবাজি, জমির বেআইনি কারবার এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অন্যতম অভিযুক্ত। এর আগে হাইকোর্টে আইনি রক্ষা কবচ পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার তার স্ত্রী অদিতি মুন্সিকে আগাম জামিন দিলেও সব দিক বিবেচনা করে দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর থেকেই তার গ্রেপ্তারির আশঙ্কা জোরালো হয়ে উঠেছিল। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও মূল অভিযোগ ছিল। গত 5 বছরের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে বিপুল সম্পত্তি বানিয়েছেন দেবরাজ এবং তার স্ত্রী অদিতি মুন্সি। নির্বাচনের সময় নিজেদের আসল পরিপত্তি আড়াল করতে এবং হিসাব বহির্ভূত কালো টাকা সাদা করার উদ্দেশ্যে অন্তত 100 কোটি টাকার বিপুল সম্পত্তি বেনামে ও আত্মীয়দের নামে তড়িঘড়ি হস্তান্তর করেছেন এই দম্পতি। হাইকোর্টে জামিন মামলা শুনানিতে রাজ্যের আইনজীবীর তরফেও আদালতে একগুচ্ছ মারাত্মক তথ্য পেশ করা হয়েছিল। সেখানে দাবি করা হয়, রাজারহাট নিউ টাউন ও লাগোয়া এলাকায় দেদার তোলাবাজি, প্রমোটারদের হুমকি এবং জোর করে জমি দখলের মাধ্যমে কোটি কোটি টাকার এই রাজপ্রাসাদ গড়ে তুলেছেন দেবরাজ। শুধু তাই নয়, ভোটের ঠিক আগে তাদের কালিম্পংয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা রহস্যজনকভাবে অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে বলেও আদালতে দাবি করে রাজ্য। রাজনৈতিক মহলে দেবরাজের উত্থান বেশ চমকপ্রদ। যুব তৃণমূল কর্মী হিসেবে রাজনীতি শুরু করলেও 2013 এবং 2015 সালে পুরসভা নির্বাচনে দলের টিকিট পাননি তিনি। যোগ দেন কংগ্রেসে। 2015 সালে বিধাননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন। তবে পরবর্তীতে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন। স্ত্রী তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। এবারেও তাকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে হেরে যান। বর্তমানে দেবরাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি এবং অর্থ পাচারের মতো অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। এই সবকটি মামলা তদন্ত করছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। আদালত রক্ষা কবচের আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে পুরুলিয়া থেকে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের এই দাপুটের নেতা, যা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখনও পাননি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? তবে কি নাম বাদ পড়ে গেল? জেনে নিন বিশদ। অন্নপূর্ণা যোজনায় নতুন করে 1,60,00,000 আবেদনকারী নাম লিখিয়েছেন, যার মধ্যে প্রায় 26 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছে। যারা ভারতীয় নন তারাও পাবেন না এই সুবিধা। কারোর আবার 3 জায়গায় অ্যাকাউন্ট আছে, তাদেরও মিলবে না এই টাকা। তাই চূড়ান্ত ঝাড়াই বাছাই করে এই টাকা দেওয়া হচ্ছে। যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি তারা ফের পুনরায় আবেদন করতে পারবেন। আগামী 3 মাস পর্যন্ত আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। ভুলভ্রান্তি এড়িয়ে সঠিকভাবে আবেদন করলেই পাওয়া যাবে টাকা। নতুন করে আবেদন করা পোর্টাল socialsecurity.wb.gov.in এতেই করতে হবে লগইন। এছাড়াও আবেদন করার সময় কোনো সমস্যা হলে 8282082820 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সোম থেকে শনি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই পোর্টাল। তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি অর্থাৎ এখনও পর্যন্ত কি পাওয়া গিয়েছে, তথ্য প্রমাণ উঠে এসেছে, তাও পুলিশকে জানাতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী বুধবার ফের এই মামলা শুনানি হবে। তার আগেই এই সংক্রান্ত তথ্য রিপোর্ট আকারে জমা দিতে হবে। আপাতত ফ্রিজই থাকছে অ্যাকাউন্টগুলি। ফলে হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না কালীঘাট তৃণমূলের। প্রায় 440 কোটি টাকার
বিপুল তহবিল নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। একদিকে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত তৃণমূল। এর মধ্যেই অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেয় অরূপ বিশ্বাস। তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ হিসাবে ওই চিঠি দেন। এর মধ্যেই তহবিল নিয়ে তদন্ত চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক। তহবিলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয় সেখানে, এমনকি অ্যাকাউন্ট ব্লক করে তদন্তের দাবিও জানানো হয়। এ অবস্থায় ফ্রিজ অ্যাকাউন্টগুলি খুলতে হাইকোর্টে যায় কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি একাধিক প্রশ্ন তোলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণে জানান, অভিযোগ যদি শুধুমাত্র এই 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? এমনকি কিভাবে তদন্ত করা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। তবে এক্ষেত্রে একজন স্পেশাল অফিসার নিয়োগের কথা জানান বিচারপতি। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, যুগ্ম কিংবা স্পেশাল অফিসার নিয়োগ করা হতে পারে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশ দেয়নি। অন্যদিকে প্রথম দিকে তৃণমূলের তরফে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানানো হয়। তবে এদিন শুনানিতে মোট 8টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে আদালত জানান তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, শুধু 3টি অ্যাকাউন্ট নয়, আরও 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশ কিভাবে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। অন্যদিকে এদিন পুলিশের হয়ে হাইকোর্টে সওয়াল করেন তুষার মেহতা। এক্ষেত্রে তার যুক্তি, যদি তৃণমূলের 2টি অংশ স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলেন যে তারাই আসল তৃণমূল এবং তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে কি হবে? ফলত অ্যাকাউন্ট ফ্রিজ যাতে করা থাকে তা নিয়ে জোরালো সওয়াল করেন তুষার মেহতা। দুপক্ষের বক্তব্য শুনেই আদালতে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতে চলল বুলডোজার। বৃহস্পতিবার সকাল থেকে ক্যানিংয়ের মোখালিনীতে ক্যাফে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। মাতলা নদী চর দখল করে অবৈধভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। আগেই ক্যাফেটি ভাঙার নোটিশ দিয়েছিলেন মহকুমা শাসক। বৃহস্পতিবার ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার গ্রেপ্তারির পর নজরে এসেছিল তার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন এই ক্যাফেটিয়ারিটি। এই ক্যাফেটির নাম অরণ্যের কুলে। জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই মাতলা নদীর চরের উপর এই ক্যাফে তৈরি করেছিলেন ছেলে ইমরান। নিয়মের তোয়াক্কা না করে দিব্যি চলছিল ব্যবসা। কিন্তু রাজ্যে পালাবদলের পর বদলে যায় হিসাব। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা গ্রেপ্তার হন। এই ঘটনা তদন্ত করতে গিয়ে নজরে পড়ে তার ছেলের বেআইনি ক্যাফের বিষয়টি। অভিযোগ উঠেছে, সম্পূর্ণ বেআইনিভাবে ক্যাফেটি তৈরি করা হয়েছিল। এই নিয়ে হইচই শুরু হতেই ইমরানকে ক্যাফের সব কাগজপত্র নিয়ে মহকুমা শাসকের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেসব পরীক্ষা করে দেখা যায় যে মাতলার চরে সেচ দপ্তরের জমি দখল করে বিশাল ক্যাফেটিয়ারিটি তৈরি করা হয়েছিল, যার কোনো বৈধতা নেই। তথ্য খতিয়ে দেখার পর ক্যাফেটি ভাঙার নির্দেশ দেন মহকুমা শাসক। এরপর বৃহস্পতিবার সকালে ঝাঁ চকচকে এই ক্যাফে ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক ও জীবনতলা থানার পুলিশ আধিকারিকরা। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারই রাজ্যের প্রায় 1,10 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই যোজনার আওতায় মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। তবে টাকা পাঠানো শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই টাকা পাওয়ার কথা জানালেও একাংশ এখনও টাকা পাননি বলে দাবি করছেন। এই আবহেই অফলাইনে দীর্ঘ 12 পাতার ফর্ম পূরণ এবং বিপুল সংখ্যক আবেদন বাতিল হওয়া নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এক ফর্মেই সব সুবিধা, দূর হবে বারবার আবেদনের ঝঞ্ঝট। 12 পাতা দীর্ঘ ফর্ম পূরণ করা নিয়ে রাজ্য জুড়ে যে সমালোচনা চলছিল তার পাল্টা যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এই ফর্মটি আসলে মহিলাদের দীর্ঘমেয়াদী সুবিধার কথা ভেবেই তৈরি করা হয়েছে। 12 পাতার ফর্মের মধ্যে মূলত 4 পাতায় পূরণ করতে হচ্ছে, বাকি অংশ নির্দেশিকা মাত্র। এই ফর্মের তথ্য একবার পোর্টালে আপলোড হয়ে গেলে সুবিধাভোগীদের আর বারবার বিভিন্ন
প্রকল্পের জন্য আবেদন করতে হবে না। এই একটি ফর্মের ডেটাবেস ব্যবহার করেই মহিলারা কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সরাসরি পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, সমালোচনার কিছু নেই, একবার ফিল আপ করে দিলে আর নতুন করে ফর্ম পূরণ করতে হবে না। আমরা আপনাদের ধৈর্যকে কুর্নিশ জানাই। পুরো জুন মাস সময় পাওয়া গিয়েছিল। এছাড়াও আগামী জুলাই ও আগস্ট মাস জুড়েও এই ফর্ম পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। কেন বাতিল হলো 27 লক্ষ আবেদনপত্র? মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার জন্য মোট 1,60,00,000 আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্যে যাচাইকরণের পর 27 লক্ষ আবেদনপত্র বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব ও বাসস্থান সংক্রান্ত নথিতে সন্দেহের অবকাশ থাকায় এই আবেদনগুলো বাতিল করতে হয়েছে। তার কথায়, ভারত এবং পশ্চিমবঙ্গের করদাতাদের টাকা কোনোভাবেই অভারতীয়দের হাতে তুলে দেওয়া যায় না। এ বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও তিনি জানান। কি এই প্রকল্প? উল্লেখ্য, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্রতিস্থাপন করেই এই নতুন অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করেছে বর্তমান সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধাভোগী সাধারণ মহিলারা প্রতি মাসে 1,500 টাকা এবং তপশিলি উপজাতি মহিলারা 1,700 টাকা পেতেন। বর্তমান অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সেই আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে 1 লাফে মাসিক 3,000 টাকা করা হয়েছে। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া আগামী আগস্ট মাস পর্যন্ত চালু থাকবে। যারা এখনো পর্যন্ত ফর্ম পূরণ করেননি বা যাদের আবেদন সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা এই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিসহ আবেদন সম্পন্ন করতে পারবেন। একদিকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় নিয়ে দিল্লি উড়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 বিধায়কের দল, সেই বুধবারই 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেঈমানদের আর ফেরাবো না। দলের কর্মীরাই আমার সম্পদ, যারা সঙ্গে আছেন তাদের নিয়েই তৃণমূল কংগ্রেস চলবে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা সকলকে একজোট থাকতে বলে জানিয়েছেন, শহীদ সমাবেশ হবেই, সকলে প্রস্তুত থাকুন। 21শে সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে বলে খবর। তাতেও অনুমতি না পেলে আদালতে দ্বারস্থ হতে পারে কালীঘাট শিবির। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর 12টায় হাজির ঋতব্রতরা। তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তাঁরাই এবং তার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যাও তাদের আছে, এই দাবি ঋতব্রতদের। সেক্ষেত্রে 21শে জুলাইয়ের আগেই তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছিলেন মমতা, সেই জ্ঞানেশের হাতেই এখন তার তৈরি প্রতীকের ভাগ্য। ঋতব্রতরা এদিন নিজেদের আবারও আসল তৃণমূল দাবি করে বলে যান, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা 10 জন সমষ্টিগতভাবে কমিশনের সামনে হাজির হব। গত 22শে জুন বিশেষ অধিবেশন করে দলের কার্যকরী সমিতি ঘোষণা করে তারা। তারপরই কমিশনকে লিখিত আবেদন করা হয়। তার ভিত্তিতেই তাদের বৃহস্পতিবার সময় দিয়েছে কমিশন। আরজি করে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় একাধিক নথি ও তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগে বারবার সরব হয়েছেন নিহতের বাবা মা। এবার এক ফরেনসিক আধিকারিকের গলাতেও একই অভিযোগের সুর। তার দাবি, রাজ্য ফরেনসিক ল্যাবেই নাকি অভয়ার দেহের নমুনা নষ্ট করা হয়েছে। আর সে যে কাজ করার নির্দেশ নাকি দিয়েছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার বাবাকে একথা উল্লেখ করে চিঠি দিয়েছেন ওই ফরেনসিক আধিকারিক। চিঠিতে দাবি করা হয়েছে, অভয়ার শরীর থেকে নেওয়া ভিসেরা নমুনা বদলে ফেলা হয়। তরুণী চিকিৎসকের শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা, তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করা হয়েছিল কিনা তা জানতে লিভার, কিডনি এবং পাকস্থলীর নমুনা সংগ্রহ করা হয়। তবে রাজ্য ফরেনসিক ল্যাবে নাকি সেই নমুনা সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয় বলেই অভিযোগ। রাজ্য ফরেনসিক বিভাগে 3 আধিকারিক এই নমুনা বদলের কাজ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ হয়। ওই নষ্ট হওয়া নমুনাই নাকি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। শুধু অভয়াই নয়, বিজেপি সিপিএম কর্মীদের ভিসেরার নমুনা নষ্টের অভিযোগও উঠেছে ফরেনসিক আধিকারিকদের বিরুদ্ধে। এই চিঠি হাতে পাওয়া মাত্রই আঁতকে ওঠেন নির্যাতিতার বাবা। সেই চিঠি শিয়ালদহ আদালতের বিচারকের কাছে জমা দেওয়ার ভাবনায় অভয়ার পরিবার। অবিলম্বে সিবিআইকে এই চিঠির সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হোক বলেই আর্জি তার।
রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং দলবদলে এনসিপিআইতে যোগ দেওয়া সব মিলিয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে সম্প্রতি কল্যাণে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডার জেরে রচনার একটি মন্তব্য তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জুগিয়েছে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিতে গিয়ে রচনা বলেন, আমি একমাত্র অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। 7টি ভাষায় 150টি ছবি করেছি। আর বানাতে থাকতে গেলে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, তবে টিএমসি করে নয়। ভাইরাল রচনার মন্তব্যের জেরে নেটপাড়ায় ঝড়। রচনার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিম ও ট্রোলিং। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও কটাক্ষ করে লেখেন, শুনলাম কে নাকি বলেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করলে তবেই আরবানায় চান্স পাওয়া যায়। সাধারণ নেটিজেনরা বলছেন অভিনেত্রী হিসেবে তার সফল ক্যারিয়ার থাকতে পারে, কিন্তু আরবানার মতো অভিজাত ফ্ল্যাটে থাকা মানেই যে তা অন্য কারো চেয়ে যোগ্যতার এই দম্ভ শোভন নয়। আরবানা ফ্ল্যাটের আসল রহস্য কি? দক্ষিণ কলকাতার আনন্দপুরের বিলাসবহুল আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া। এখানে 7টি টাওয়ার রয়েছে, যার মধ্যে 2 এবং 3 নম্বর টাওয়ারের ফ্ল্যাটগুলি প্রিমিয়াম মানের। প্রতিটি ফ্ল্যাট প্রায় 5000 স্কোয়ার ফিটের এবং দাম 13 থেকে 15 কোটি টাকা পর্যন্ত হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য, এই টাওয়ারেই কেবল রচনা বন্দ্যোপাধ্যায় নন, থাকেন দেব, রাজ, শুভশ্রী, শ্রাবন্তী, অরিন্দম শীল ও নামজাদা শিল্পপতিরা। সাধারণ মানুষের প্রশ্ন, যারা কঠোর পরিশ্রম করে নিজেদের কেরিয়ার গড়েছেন তাদের অনেকেরই ফ্ল্যাট রয়েছে আরবানায়। সেখানে বসে এই ধরনের অভিজাততন্ত্র বা দম্ভ প্রদর্শন করা কতটা সমীচীন? তৃণমূল সাংসদ হিসেবে থাকাকালীন দলে দুর্নীতির বিষয়গুলো এড়িয়ে গিয়ে এখন দল বদলে এই ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন নেটিজেনরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রচনার এই সুপিরিয়র কমপ্লেক্স বা নাক উঁচু মনোভাব তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হিতে বিপরীত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। 3 তারিখ দানা বাঁধবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 3 তারিখ থেকে পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকছে। কলকাতা শহরে শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা, 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। শনিবার ভারী বৃষ্টি ও হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতাও থাকবে। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।